হ্যালো ডিয়ার, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ইলেকট্রিক ফ্লাক্স নিয়ে আলোচনা করতে চাইছি। ইলেকট্রিক ফ্লাক্স নিয়ে আমরা অনেকে হয়তো পড়েছি বা অনেকে প্রথমবার দেখছি। তো ইলেকট্রিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স বা যে কোনো ফিল্ড রিলেটেড ফ্লাক্স, এটা হচ্ছে একটা ইমাজিনারি মডেল। এটা আমাদের ফার্স্টে খেয়াল রাখতে হবে। তো আমরা আগাগোড়াতেই ফিজিক্সকে অন্যভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছি। কীভাবে সিম্পলিসিটি, আমরা কিভাবে আমাদের বাস্তব জীবনের সাথে মিলিয়ে ফিজিক্সটাকে পড়ব, যে কোনো ডেফিনেশন, যে কোনো মডেলিং পড়ার আগে এটা কেন করছি এবং এর কী নেসেসিটি, এটা যদি আমরা কিছুটা হলেও রিয়ালাইজ করতে পারি তাহলে আমাদেরকে ফিজিক্সটা পড়তে ভালো লাগবে এবং তারপরে বা ফার্দার সে মডেলিং রিলেটেড যেগুলো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন থাকবে, ডেফিনেশন থাকবে, সেগুলো আমাদের আয়ত্তে আনতে অনেক সুবিধা হবে। কিন্তু আমরা যদি না বুঝতে পারি যে কোনো কনসেপ্ট কেন আসছে বা এর ফার্দার যে স্টাডি করব, বিভিন্ন সূত্র পড়বো, পরীক্ষাতে আসবেও, লিখবও, কিন্তু তার সাথে যে ইনিশিয়াল কনসেপ্ট ফ্লাক্স বা ইনিশিয়াল কনসেপ্ট ফিল্ড, এর সাথে কী সম্পর্ক সেটা যদি না জানি তাহলে কিন্তু আমরা ট্রেস করতে পারবো না। অনেকের ক্ষেত্রে বলতে শুনেছি ক্লাস 11-এর শেষে, 12-এর শেষে স্যার প্রথম দিকে যা পড়েছি, মিডিল দিকে কী পড়েছি কিছুই মনে নেই, ডিসেম্বর জানুয়ারি মাসের শেষে যখন আসি তখন পুরো জিনিসটাকে আবার প্রথম থেকে পড়তে হয়, কিছুই মনে নেই। তার কারণ কি, আমরা ফিজিক্সটা বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে বলি না কেন, ফিজিক্সের ক্ষেত্রে আমি এখানে আলোচনা করছি, আমরা রিদমিক্যালি পড়ি না, একটা জিনিসের সাথে অন্য জিনিস লিঙ্ক আছে সেটা ভাবছি না। যেমন গ্র্যাভিটেশনাল ফিল্ড পড়লে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের 50% কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সেম ফিল্ড, কনজারভেটিভ ফিল্ড, সেম জাতীয় কনসেপ্ট, কিছুটা ডিফারেন্স তো থাকবেই। তো যাই হোক, ইলেকট্রিক ফ্লাক্স ফিল্ড, তার সাথে কি রিলেশান এবং ইলেকট্রিক ফ্লাক্স লাইন কেন আমরা ভাবছি এবং কেনই বা এর ড্রয়িংগুলো করব, সেখান থেকে আমাদের কী কী লাভ হবে, কি ব্যাখ্যা করতে সুবিধা হবে, আদৌ কি ইলেকট্রিক ফ্লাক্স লাইনের সাথে ইলেকট্রিক ফিল্ডের কোনো রিলেশন আছে, বা এই ইমাজিনারি লাইনটা কেনই বা টানছি এবং এই লাইনগুলো টানা আমাদের পক্ষে কতটা অ্যাকিউরেটলি কি সম্ভব, কতটা সম্ভব অ্যাকিউরেটলি সেটা। তো সেই জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে চার্জের কনসেপ্টে। চার্জের কনসেপ্ট কোথা থেকে আসে? চার্জ হচ্ছে, তোমাদেরকে খেয়াল রাখতে হবে, চার্জ হচ্ছে একটা ধর্ম, নাথিং এলস। কোনো মানুষের যেমন একটা ধর্ম থাকে, সেই ছেলেটি দেখতে খুব সুন্দর, পড়তে খুব ভালো পারে, কমিউনিকেশন স্কিল খুব সুন্দর, ঠিক আছে, সে খুব ম্যাথ ভালো করে, তো এগুলো সব তার প্রপার্টিস। ঠিক তেমনি কোনো বস্তু বা কোনো জড় বস্তু, কোনো মুভিং পার্টিকেলেরও এমন একটা বৈশিষ্ট্য আছে। কি আছে? সেটা হচ্ছে চার্জ বা আধান। এটা একটা বৈশিষ্ট্য। এই কেউ ভাবে স্যার প্লাস চিহ্ন কি আমরা দেখতে পাবো, মাইনাস চিহ্ন দেখতে পাবো? কীরকম দেখতে হয় চার্জ? চার্জের কোনো অস্তিত্বই নেই, ধর্মটার অস্তিত্ব আছে। চার্জ দেখতে পাওয়া যায় না। যেমন তোমার কোনো লোকের ব্যবহার খুব ভালো, ব্যবহারটাকে দেখতে পাওয়া যায়, ফিল করতে পাওয়া যায়, হ্যাঁ, ওর এক্সপ্রেশনের মধ্যে দিয়ে প্রকাশ পায়। বা তুমি যদি 10 মিনিট কথা বলো তাহলে বুঝতে পারবে লোকটার ব্যবহার ভালো। ঠিক তেমনি যদি কোথাও পজিটিভ চার্জ থাকে বা নেগেটিভ চার্জ, একটা ধর্ম। এবার বলতে স্যার নেগেটিভ পজিটিভ চার্জ, এই যে ধর্মটা বলছেন আপনি, এই ধর্মটা তাহলে এখনও ইমাজিন করছি, আদৌ কি দরকার ছিল? এটা তো দেখাই যায় না, আমরা অন্য কিছু দিয়ে যদি করতে পারতাম যে না, তাহলে প্রত্যেকটার ধর্ম যেমন আলাদা। সিম্প্যাথি আর এমপ্যাথি, এই দুটো টার্মের মধ্যে কিন্তু আলাদা আছে। তাহলে দুটো টার্ম কিন্তু, সিম্প্যাথি দিয়ে যদি সব কাজ চলে যেত তাহলে কিন্তু এমপ্যাথি আসতো না। তোমার দেখো ডিকশনারিতে দুটো ডিফারেন্স আছে। ঠিক ওই জন্য কোনো বস্তুর চার্জ বলে একটা ধর্ম আছে যেটা মাসের সাথে মিলবে না, যেটা ম্যাগনেটের নর্থ সাউথ পোলের সাথে মিলছে না। ওই জন্যই কিন্তু চার্জটা ডিফাইন করা হয়েছে। তো এই প্রাইমারি কনসেপ্ট কোত্থেকে আসছে? সাব অ্যাটমিক পার্টিকেল থেকে, ইলেকট্রন প্রোটন থেকে আসছে। এবার বাই ডিফল্ট আমি ধরে নিয়েছি ইলেকট্রনের নেগেটিভ চার্জ আছে। যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক স্টেবিলিটি লাগবে, তাই প্রোটনটাকে পজিটিভ করতে হবে, নেগেটিভ পজিটিভ অ্যাট্রাক্টেড হয়। ওই জন্য প্রোটনটার এমন একটা ধর্ম আছে বলে দিলাম, যেটা কি নেগেটিভের ঠিক উল্টোটা, সেটা কি পজিটিভ, পুরো উল্টো, ইউটার্ন। তাই নেগেটিভের আমরা জাস্ট ইজিলি বলতে পারি নেগেটিভ চার্জ ইলেকট্রনের উপর থাকে, বা এটা ইলেকট্রনের ধর্ম, আর প্রোটনের ধর্ম কি সম্পূর্ণ উল্টো। এইবার এটা হচ্ছে ইউনিট অফ ডেফিনেশান, এটা হচ্ছে ইউনিট। তাহলে এই মহাবিশ্বে যারাই এই প্রোটনের মতো চার্জ থাকবে, প্রোটনের মতো ধর্ম প্রদর্শন করবে, তাদেরকে আমরা বলবো কি পজিটিভ ধর্ম আছে। তার মধ্যে পজিটিভ চার্জ বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। বা ইলেকট্রনের মতো যারা ধর্ম আছে তাদের কী আছে, নেগেটিভ ধর্ম আছে বলবো। এইবার ধর্ম তো বোঝা গেল। এবার ইলেকট্রন এবং প্রোটনের যে ধর্ম আলোচনা করলাম, সেই ধর্মটা কীভাবে ইন্টারাকশান হয়, ইলেকট্রন প্রোটন ইন্টারাকশান কীরকম হয়। দেখা গেল ইলেকট্রন আর প্রোটন একে অপরকে অ্যাট্রাক্ট করে। ওখান থেকে ডেফিনেশন চলে এলো যে বিপরীত ধর্মী কণা পরস্পরকে আকর্ষণ করে। সে আকর্ষণ তো আমরা জানি, ইলেকট্রোস্ট্যাটিক্সের তোমার কুলম্বের সূত্র পড়ো বা আরও ফার্দার যখন সূত্র পড়বে, এক্স্যাক্টলি সেই ধর্মগুলো ডিটেলসে জানতে পারবে। Q1 Q2/r², এটা একটা অনসর্ট অফ মডেলিং। তো এই ধর্ম আরেকটা কি দেখা গেল, যে সেম চার্জ ধরলাম, ইলেকট্রনের পাশে আরেকটা ইলেকট্রন নিয়ে এলাম, তাহলে কি করবে, একে অপরকে বিকর্ষণ করে। সবই এক্সপেরিমেন্ট করছি, কিন্তু আমরা এক্সপেরিমেন্ট ছাড়া কিছু বলছি না। তাহলে আগে ধর্ম ডিফাইন করব, ধর্ম ডিফাইন করার পর আমরা তাদের মধ্যে ইন্টারাকশনটা ডিফাইন করব। বাই প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি ওটাকে ডিফাইন করছি। প্রথমে আমি ধর্মটা ডিফিনেশন দিলাম, তারপরে ইন্টারাকশনটা আমি ওদের প্র্যাকটিক্যাল
যে ফেনোমেনাগুলো ঘটাচ্ছে ওরা বাস্তব জীবনে, চার্জ ইন্টারাকশন কীভাবে হয় সেটা আমি তখন ডিফাইন করছি। হ্যাঁ, এভাবে দেখা গেল, এভাবে ওরা আচরণ করে। তাহলে পজিটিভ আর নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে। এবার ফিল্ডের কনসেপ্ট আসছে। ফিল্ড বলতে আমরা এর আগে গ্র্যাভিটেশনাল ফিল্ড অনেকে পড়েছে বা জেনেছে যে হ্যাঁ পৃথিবীর একটা ক্ষেত্র আছে। তাহলে ক্ষেত্র যদি আমি চার্জের ক্ষেত্র জানতে চাই, তার আগে আমি গ্র্যাভিটেশনাল ফিল্ড যদি একটু আলোচনা করি তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড, এখানে আমি একটা জাস্ট ছোটো একটা ছবি এঁকেছি পৃথিবীর সারফেসের। তো ফিল্ড মানে কি? একটা ক্ষেত্র। ফিল্ডকে কিন্তু বেশি কমপ্লেক্সে ভাবলে চলবে না। ফিল্ড একটা ক্ষেত্র যেইখানে ওই ফিল্ড, সেই ফিল্ড কার জন্য তৈরি হচ্ছে সেটা দেখতে হবে। সেটা কোনো মাসের জন্য তৈরি হচ্ছে, মাসের জন্য তো যদি কোনো ফিল্ড তৈরি হয় তাহলে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড। তাহলে এটা হচ্ছে পৃথিবীর জন্য তার চারিদিকে এখানে সব একটা ফিল্ড আছে, ঠিক আছে, এটা নেটওয়ার্ক আছে। ফিল্ড মানে তুমি নেটওয়ার্ক বা একটা জালিকা, তার জালিকা ভাবতে পারো। তাহলে এই ফিল্ডের মধ্যে যদি আমি কোনো মাসকে নিয়ে আসি তাহলে কিন্তু এই একটা বল অনুভব করবে। তাহলে ফিল্ড এমন একটা ক্ষেত্র যেখানে ওই জিনিসটার ভূমিকা বোঝা যায়। সেটা কার ভূমিকা? এটা যেটা বড় মাস, এটা ক্যাপিটাল মাস, এর কি ভূমিকা আছে? অন্য মাসকে অ্যাট্রাকশন করে। তাহলে সেই অ্যাট্রাকশনটা কখন বোঝা যাবে? যদি ওই ফিল্ডের মধ্যে যাই এবং কাকে নিয়ে যাই? কোনো মাসকে নিয়ে যাই। মাস ছাড়া কিন্তু হবে না। এবার প্রত্যেকটা বস্তুরই মাস আছে, তাহলে আমি যে কোনো বস্তুকে নিয়ে যেতে পারি। মাসলেস যদি কোনো সাবস্ট্যান্সের অস্তিত্ব থাকে সেটা আনলে কিন্তু হবে না। এখন এজেন্ট মানে এই যে মাস আমি নিয়ে এলাম, তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা বুঝতে পারলো। গ্র্যাভিটেশনাল ফিল্ড বোঝার জন্য বা ফিলিং আনার জন্য আমরা কি নিয়ে এলাম? মাসকে নিয়ে এলাম। তাহলে মাস হচ্ছে এজেন্ট। ফিল্ডকে সেন্স করতে গেলে এজেন্ট লাগে। এটা আমি নিজের বাংলা ভাষাতেই বলছি, কোনো ফিজিক্সের কঠিন টার্ম নয়। যেমন তুমি কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে তুমি দেখলে এবং বললে মেয়েটি বিউটিফুল, আগলি, আমটা খুব মিষ্টি, ওষুধটা খুব তেতো। এই যে ফিলিংগুলো তোমার মধ্যে আসছে, এই ফিলিংগুলো কেন আসছে? তুমি অ্যাজ এ এজেন্ট কাজ করছো। তুমি অ্যাজ এ এজেন্ট কাজ করছো এবং ব্যাখ্যা দিচ্ছ, হ্যাঁ মেয়েটি দেখতে সুন্দর, ঠিক আছে, বা আমটি খেতে খুব ভালো, জিনিসটার টেস্ট খুব ভালো, সুন্দরী মহিলা, হ্যান্ডসাম ছেলে, যাই বলো না কেন, সব কিছু ব্যাখ্যা দিতে গেলে আমাদের কিন্তু একটা লোককে লাগবে। কে? কোন লোক? যে সেন্স করতে পারে ভালো। এখানে একটা পাগলা মানুষকে দিয়ে দিলে হবে না, এজেন্টকে কিন্তু সেন্স করার ক্ষমতা থাকতে হবে। ঠিক তেমনি ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডকে সেন্স করতে গেলে এমন জিনিসকে, বস্তুকে রাখতে হবে যার মাথায় চার্জ আছে, প্লাস হোক মাইনাস হোক, প্লাস হোক মাইনাস হোক, যে কোনো একটা থাকলেই হবে, যাতে করে সেন্স করতে পারে যে হ্যাঁ এখানে চার্জ জাতীয় কোনো ধর্মের অস্তিত্ব আছে। তাহলে আমরা মোটামুটি ফিল্ড সম্বন্ধে জানলাম, একটা প্রভাব। সেই প্রভাবকে জানতে গেলে আমাকে এমন জিনিসকে রাখতে হবে যেটা সে প্রভাবকে বোঝার ক্ষমতা রাখে। গ্র্যাভিটির ক্ষেত্রে তুমি নিজে অ্যাজ এ এজেন্ট হিসেবে কাজ করতে পারো, কারণ তোমার নিজের মাস আছে এবং তোমার মধ্যে সেই সেন্স আছে। কোনো বস্তুকে রাখলে হবে না, কোনো বস্তুর মধ্যে সেই সেন্সারি অর্গান নেই। একটা ইঁটকে রাখলে ইঁটের উপর তো ফোর্স কাজ করছে, পৃথিবীর দিকে পড়ে গেল, কিন্তু সে কিন্তু সেন্স করতে পারলো না এটা কেন হচ্ছে, কতটা হচ্ছে। মানুষ কিন্তু সেটা পারবে। তাহলে মানুষ অ্যাজ এ এজেন্ট ইন কেস অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড। কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে এটা হয় না। মানুষের মধ্যে যদি নর্মালি নিউট্রাল কন্ডিশনে আমরা থাকি, যদি আমাদের উপরে চার্জ কেউ মানে দিয়ে দেয় বা আমাদেরকে চার্জ করা হয়, তাহলে কিন্তু তখন আমরা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে এজেন্ট হিসাবে কাজ করতে পারবো এবং ইলেকট্রিক ফিল্ডটাকে সেন্স করতে পারবো। এবার ইলেকট্রিক ফিল্ডটা আমরা দেখি। এবার ইলেকট্রিক ফ্লাক্স কেন কনসেপ্ট নিয়ে এলাম? ইলেকট্রিক ফ্লাক্স প্রথমে আমরা ডেফিনেশনটা দিই। পজিটিভ থেকে শুরু হচ্ছে, দেখো নেগেটিভে গিয়ে টার্মিনেট করছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ডেফিনেশন। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো বিন্দুতে যদি আমি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান জেনে যাই, সেই ডাইরেকশানগুলো প্রত্যেকটা বিন্দুতে তোমাকে কিন্তু জানো। ধরো এই লাইনের উপর আমি টেনেছি, প্রত্যেকটা বিন্দুতে এই ডাইরেকশান যদি আমার জানা থাকে, তাহলে ট্যানজেন্ট টেনে 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 কিন্তু আমরা এটা করতে পারবো, ফ্লাক্স লাইনটা টানতে পারবো। সবথেকে ইজি যেটা হয়, যেটা বলা হয়ে থাকে, ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে এমন একটা ইমাজিনারি লাইন যেটা পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জকে কানেক্ট করছে। এই ছবির ক্ষেত্রে আইসোলেটেড ফ্লাক্স লাইনও থাকতে পারে। তো এমন একটা লাইন, যে লাইনের উপরে তুমি যদি ট্যানজেন্ট টানো, তাহলে সেই ট্যানজেন্টটা ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশানকে নির্দিষ্টভাবে প্রকাশ করবে এবং ওটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান হবে। কেন তাহলে এটা বলা হলো? একটা উদাহরণ নিয়ে নাও। তাহলে এই পয়েন্টে আমি যদি ট্যানজেন্ট টানি, এদিক বরাবর আসছে, তাহলে কেন হচ্ছে? ইলেকট্রিক ফিল্ড তো ফোর্সের পার ইউনিট চার্জ, তাহলে ফোর্সের ডিরেকশনটা এখানে আদৌ কি আসছে? তাহলে আমরা দেখে নিই, ভেক্টর ডায়াগ্রাম করি। তাহলে পজিটিভ, এটা ধরলাম 1 কুলম্ব চার্জ এখানে আছে, তাহলে পজিটিভ চার্জটা ওকে এদিকে ঠেলবে, আর নেগেটিভ চার্জটা কি? টানবে। তাহলে ট্রায়াঙ্গেল সূত্র বলো বা প্যারালোগ্রাম সূত্র বলো, দেখো আমার কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা এই দুটো, এটা ধরলাম F1, এটা F2, তার কিন্তু রেজাল্টটা এদিক বরাবরই আসছে। তাহলে আমরা ঠিক আছে। এইভাবে কিন্তু খুব সিম্পলি
ফ্লাক্স লাইন আমার ঠিকমতো টানা আছে কি না আমরা যাচাই করে নিতে পারি। যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট টানলাম, সেই ট্যানজেন্টকে টেনে নিয়ে তারপরে আমি ওই পয়েন্টে ফোর্স ক্যালকুলেশনটা করে নিলাম। ফোর্স ক্যালকুলেশন করার পর রেজাল্ট্যান্ট ফোর্সটা যদি সেই ট্যানজেন্টের দিক বরাবর থাকে, এটা হচ্ছে রেজাল্ট্যান্ট ফোর্সের ডাইরেকশন এফ আর, তাহলে আমাদের ডেফিনেশন ম্যাচ করে যাচ্ছে। এই পয়েন্টেও আমরা দেখতে পারি এদিক বরাবর ইলেকট্রিক ফিল্ড আসছে। তাহলে কীভাবে আসছে দেখো, এদিক বরাবর টানছে নেগেটিভ চার্জ, আর পজিটিভ চার্জ এদিক বরাবর ওকে ফেলছে। তাহলে এটাও যদি আমি প্যারালেলোগ্রাম সূত্র টানি তাহলেও কিন্তু এটা আমাদের ম্যাচ করে যাচ্ছে। তাহলে এখানেও আমাদের ডায়াগ্রামটা টানা ঠিক আছে। আচ্ছা, আমরা বাঁ দিকে একটা পয়েন্ট নিতে পারি, দেখতে মনে হচ্ছে একটু কঠিন তাই না, সেগুলোই দেখি। এখানে ডাইরেকশানটা ঠিক করে এটা উল্টো দেখানো হয়ে গেছে, ডাইরেকশানটা এখানে ঠিক করতে হবে, ডাইরেকশানটা এই দিকে হবে, ঠিক আছে, এটা এই দিকে হবে। আমি দুটো মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে, ডাইরেকশানটা ঠিক করে দিয়েছি। এবার দেখো আমি এই পয়েন্টে ধরলাম বি বিন্দুতে আমার ইলেকট্রিক ফিল্ড চাই, এবং সেটা ইলেকট্রিক ফিল্ডটা আমার ফ্লাক্স লাইনের সাথে ম্যাচ করছে কিনা এটা দেখে নেওয়া ভেক্টর ডায়াগ্রাম দিয়ে। তাহলে মোটামুটি আমি ট্যানজেন্ট আঁকার চেষ্টা করলাম, এখানে এক্স্যাক্ট টানা যাচ্ছে না, এটা ই ডিরেকশন ট্যানজেন্টটা আসছে। তাহলে ভেক্টর ডায়াগ্রাম ম্যাচ করছে কিনা দেখো, মোটামুটি এখান থেকে আমি টানার চেষ্টা করছি। চার্জ যেহেতু বিন্দু আধান, কোনোদিনই আমরা ডায়াগ্রামে এক্স্যাক্ট পাবো না, এটা তো আমি অনেক বড় দেখিয়েছি, এটা বিন্দু আধান ধরতে হবে। তাহলে এই দিকে একটা ফোর্স আসছে এফ, আর এই দিক বরাবর এই নেগেটিভ চার্জের দিকে একটা ফোর্স আমরা পাবো। খুব ছোট দেখাতে হবে, কারণ আমি এইটা যদি ছোটো দেখাই এটা আরও ছোটো দেখাতে হবে, ওই জন্য এটা আমি বাড়িয়ে দিলাম। কিন্তু ভেক্টরের লেন্থ এটা বেশি হবে, কারণটা কি, পজিটিভ চার্জটা তোমার কাছাকাছি আছে। তাহলে এটা হচ্ছে ই এর ডাইরেকশন, এটা হচ্ছে একটা ফোর্স, আর এটা হচ্ছে আরেকটা ফোর্স। তাহলে এইটা দেখো একটা ট্রায়াঙ্গেল ফর্মেশন করছে, ট্রায়াঙ্গেলটা ফিল আপ করলে তোমার এদিকে একটা বাহু আসবে, আর তুমি সামুদ্রিকের সূত্রতেও করতে পারো। তাহলে এটা একটা ফোর্স, এইটা একটা ফোর্স, ওদের মাঝামাঝি কিন্তু এদিক বরাবর রেজাল্ট্যান্ট কাজ করছে, এবং আমার ট্যানজেন্টের ডিরেকশনও এদিকটাতেই আছে। ভালোভাবে একটা তুমি খাতায় রাফ করো, দেখবে মিলে যাচ্ছে। একটু বড়োভাবে ছবিটা আঁকতে হবে। এইবার গ্র্যাভিটেশনে আমি যাব, তারপরে লাস্টে এনার্জি কনসেপ্ট দিয়ে শেষ করব। এখানে যেটা বলছিলাম ফ্লাক্সের কনসেপ্ট, তাহলে এখানেও আমি যদি ফ্লাক্স কনসেপ্ট নিয়ে আসি, তাহলে ফ্লাক্সগুলো টুয়ার্ড সেন্টারে যাবে। খুব ইজি, এখানে কমপ্লেক্সভাবে একবারেই ভাববে না। ফিল্ডের ডিরেকশন যেদিকে সেদিকেই ফ্লাক্স ওভাবে তোমাকে টানতে হবে। গ্র্যাভিটির ক্ষেত্রে ফ্লাক্সটা খুব ইজি, টুয়ার্ড সেন্টার করে দিতে হবে যদি ফ্লাক্সের কনসেপ্ট তুমি আনতে চাও। গ্র্যাভিটিতে লাগে না, জাস্ট বোঝানোর জন্য আমি বলছি। তাহলে গ্র্যাভিটেশনের ক্ষেত্রে ফ্লাক্সের কনসেপ্ট আনতে গেলে তোমাকে টুয়ার্ডস ফিল্ড, মানে জি এর ডাইরেকশন যেদিকে হয় সেই দিকে তোমাকে নিতে হবে। তাহলে কি, যে বস্তুর মাস যত বেশি গ্র্যাভিটেশনের ফ্লাক্স ডেন্সিটি তত বেশি দেখাতে হবে। তাহলে এই যে একটা মডেলিং, যেখানে এজেন্টের সাহায্যে আমি সেন্স করি, এবং এই যে ফ্লাক্স লাইন, এই লাইনটা কেন আনছি, যেখানেই ফিল্ড থাকবে সেখানে আমি ফ্লাক্স লাইনের কনসেপ্ট আনতে পারি আমার স্টাডির সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য, কোথায় কত বেশি ইন্টেন্সিটি আছে। এই যে আমি বলছি ফ্লাক্সগুলো বেশি ঘন হলে বেশি ইন্টেন্সিটি হয়, তার কি কোনো লজিক আছে? অবশ্যই লজিক আছে। নেক্সট স্লাইডে আমি ওটা দেখাবো, ওটা দেখিয়ে আমি শেষ করব। তাহলে ফিল্ড ইন্টেন্সিটি জানতে পারছি, ডাইরেকশন জানতে পারছি, এটাই হচ্ছে মেন কনসেপ্ট। তারপর এনার্জির সাথেও একটা রিলেশন আছে ফ্লাক্স ডেন্সিটির সাথে। তাহলে ফ্লাক্স এমন একটা জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন ইন এ সার্টেন ফিল্ডস, দিস মে বি ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড, যেটা তোমাদের সিলেবাসে আছে। সে যেটা রিপ্রেজেন্ট করে কি, ফিল্ডের ইন্টেন্সিটি রিপ্রেজেন্ট করতে পারে, ফিল্ডে ইন্টেন্সিটির ডিরেকশন রিপ্রেজেন্ট করতে পারে, এনার্জি পার ইউনিট ভলিউমকেও রিপ্রেজেন্ট করতে পারে। তাহলে ফ্লাক্সের সাহায্যে কিন্তু আমি অনেক প্যারামিটার জানতে পারছি। তাহলে ফ্লাক্স প্রথমে যদি আমি মডেলিং করতে পারি, সেখান থেকে ওই যে জাল কথাটা বললাম, ওই নেটওয়ার্কটা যদি আমি নিজের মতো করে বানাতে পারি এবং ফিল করতে পারি যে হ্যাঁ সত্যি তো পৃথিবী যেমন আমার দিকে টানে, ঠিক তেমনি চার্জেরও তো সেরকম একটা ধর্ম আছে, এবং সে চার্জ নিজের চারিদিকে একটা ক্ষেত্র তৈরি করে, পৃথিবী যেমন নিজের চারিদিকে একটা ক্ষেত্র তৈরি করেছে, সমস্ত বস্তুকে নিজের দিকে টানছে। এইভাবে তোমাকে ভাবতে হবে। তুমি যদি ফিজিক্সকে কঠিনভাবে ভেবে নাও তাহলে কিন্তু কোনোদিনই তোমাকে পড়তে ভালো লাগবে না। তার সাথে সাথে আমরা কিছু প্র্যাকটিক্যাল ল্যাবে চেষ্টা করব, যারা একাডেমিকের সাথে যুক্ত আছে তারা চেষ্টা করব কিছু উদাহরণ দেওয়ার। একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কীভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে দেখার, নিজেও তুমি বাড়িতে করতে পারো, তার তোমার টিচারের সাহায্য নিয়ে সাজেশন নিয়ে নেবে স্যার কী কী লাগবে। তো নিজের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি করতে হয়। এই জন্য আমি মানে এই স্লাইডে কেন গ্র্যাভিটেশনাল ফিল্ডটা আনলাম, যাতে করে তুমি ফিল করতে পারো। গ্র্যাভিটি তো আমরা জেনারেলি ফিল করতে পারি, তার জন্য কোনো এক্সপেরিমেন্টের দরকার হয় না। ঠিক তেমনি সিমিলারলি এটাও কনজারভেটিভ ফিল্ড, ফিল্ডের মধ্যে যে কোনো যদি বস্তু থাকে তার এনার্জি সবসময় কনজার্ভ হয়। ঠিক ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডও কনজারভেটিভ ফিল্ড, সেখানে কোনো একটা চার্জ পার্টিকেল বা ম্যাগনেটাইজড অবস্থায় যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে তার এনার্জি ম্যাগনেটিক ফিল্ডে মানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকলে তার এনার্জি কনস্ট্যান্ট থাকবে। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড যদি তুমি মোটামুটি আয়ত্ত করতে পারো, বা আমি এখানে কিন্তু থিওরিটিক্যাল বা কোনো ফর্মুলা সূত্র পড়াচ্ছি না, আমি শুধু এই ডিজাইনটা নিয়ে আলোচনা করতে চাইছি। এই যে একটা জাল বললাম একটু আগেই, সেম স্লাইডে দেখাচ্ছিলাম যে একটা জাল তৈরি করেছে পৃথিবী তার চারিদিকে, তো এই জালটাকে বুঝতে হবে, এই জালটা কেন মানে আমরা ভাবছি,
আমি যখন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ডেফিনেশন দিই না, অনেকে জিজ্ঞেস করে স্যার অসীম থেকে কেন আনা হচ্ছে। এটা হচ্ছে বিউটি। কারণটা অসীম থেকে কেন আনা হচ্ছে, কারণ আমি এমন একটা জায়গাতে যেতে হবে যেখানে পৃথিবীর কোনো প্রভাবই নেই, ওখান থেকে তোমাকে ডেফিনেশন শুরু করতে হবে। কারণ পোটেনশিয়ালের অ্যাবসলিউট ডেফিনেশন কিছু হয় না। আমি ফিল্ড লাইন বা ফিল্ড ইন্টেন্সিটি থেকে অনেক অন্য জায়গায় চলে যাচ্ছি, তাহলেও বলছি পোটেনশিয়ালের অ্যাবসলিউট পোটেনশিয়াল বলে কিছু নেই, সেই গ্র্যাভিটেশনাল হোক বা ইলেকট্রিক ফিল্ড হোক, অ্যাবসলিউট বলে কিছু হয় না। ওই জন্য আমাদের কী হয়, একটা ধরে নিতে হয়। ধরো খুবই মানে ইম্পর্টেন্ট জিনিস, যেমন ধরো তুমি একটা ছাদে বসে আছো এইচ হাইটে, তোমার কি বলা হয় রোজি এইচ তোমার পরিমাণ কী হয় এনার্জি আছে, গ্রাউন্ডটাকে কি জিরো ধরে নিয়ে, সেটা কি তুমি খেয়াল করছো? গ্রাউন্ডটাকে জিরো ধরে নিয়ে কিন্তু এটা করছে। এই জিরো মানে গ্রাউন্ডে এনার্জি জিরো, 9-10th লেভেলে আমরা পড়েছি, কিন্তু পরে যখন 11th লেভেলে যাব তখন জানবো যে সারফেসে আমাদের এনার্জিটা জিরো ধরা ঠিক নয়। কেন ঠিক নয়? কারণ যখনও সারফেসে আমি থাকবো তখনও কিন্তু পৃথিবী তোমাকে পৃথিবীর সেন্টারের দিকে টানতেই থাকছে। তাহলে তখনও কিন্তু জিরো কখন হবে? যখন পুরো বস্তু পুরো শান্ত হয়ে গেছে, পুরো ওর মধ্যে আনস্টেবিলিটি কিচ্ছু নেই, আনস্টেবিলিটি পুরো জিরো, তখনই কোনো বস্তু জিরো স্টেট অফ এনার্জিতে থাকতে পারে, তার আগে নয়। তাহলে সারফেসে কিন্তু কোনো বস্তুর ফিল্ডও জিরো নয়, এনার্জিও জিরো নয়। তার মানে আমরা জিরো কেন, মানে এইচ ইজিক্যাল টু জিরো হলে পোটেনশিয়াল এনার্জি জিরো পড়েছি জাস্ট আমাদের লেভেলে বোঝার জন্য। তাহলে আমরা এই সারফেসটাকে কী ধরেছিলাম, স্ট্যান্ডার্ড ধরে নিয়েছিলাম যে হ্যাঁ ভাই ঠিক আছে, তুমি সারফেসে থাকলে তোমাকে এনার্জি জিরো ধরে, তুমি যত উপরে যাবে আমাকে ঠেলতে তো কাজ করতে হবে, যত উপরে যাবে তোমার এনার্জি বাড়বে। তাহলে সারফেসটাকে জিরো ধরলে এটা হচ্ছে তোমার এমজিএইচ হবে, তার আগে নয়। সবসময় কোনো জিনিসকে ডিফাইন করার ক্ষেত্রে, বিশেষ করে তোমার কনজারভেটিভ ফিল্ডের মধ্যে এনার্জি ডিফাইন করতে গেলে তোমাকে একটা রেফারেন্স ধরতেই হবে, কারণ আমরা অ্যাবসলিউট পোটেনশিয়াল বলে কিছু জানি না। কারণ জানি না, সম্পূর্ণ সিম্পল জিনিস, তুমি সারফেস থেকে কোনো বস্তুকে নিয়ে উপরের দিকে যাচ্ছ, তুমি সারফেসে ধরেই নিয়েছো আমার এই জিরো মানে এনার্জি জিরো। যদি তুমি ধরতে কোনো বই ধরো লেখা আছে সারফেসে আমি প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে সারফেসে এনার্জি 10 জুল ধরবো, স্যার ধরতে পারো, সব জায়গায় ধরতে হবে, কোনো লজিক নেই। সারফেসে 10 জুল বলে 10 জুল, ঠিক আছে, তাহলে এখানে এমজিএইচ যেগুলো ধরলাম আমরা 20 জুল এলো, তাহলে আমার টোটাল এনার্জি 30 জুল। তাহলে সবই কিন্তু রেফারেন্স। আমাদের সবসময় দেখো আমি যদি 10 জুলও ধরি না, কিন্তু এই পয়েন্ট আর এই পয়েন্টের এনার্জি ডিফারেন্সটা কিন্তু সব সময় ফিক্স। তুমি 0 ধরো কি 2 ধরো, এখানে 2 ধরলে এটা কত হবে, 22 আসবে। এখানে টোটাল এনার্জি 30 আসছিল তো আগে, 10 + 20, আর এখন কি আসবে 22 আসবে। 2 যদি ধরতাম, যদি 3 ধরতাম কত আসতো, 23 আসতো, কিন্তু ডিফারেন্সটা দেখো সবসময় 20 আসছে। ওই জন্য কনজারভেটিভ ফিল্ডে, গ্র্যাভিটেশনাল ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, দুটো বিন্দুর মধ্যে V1 - V2টাকে বেশি ফোকাস করা হয়। পোটেনশিয়াল ডিফারেন্সের ক্ষেত্রে তুমি দেখবে অসীম থেকে কোনো বস্তুকে গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে ওই বিন্দুর বিভব। এবার অসীমকে কী ধরা হয়েছে, V2 = 0 ধরে নেওয়া হয়েছে। V1 হচ্ছে ওই বিন্দুটা নিয়ে আসার পরে যে পোটেনশিয়ালটা হলো, আর V2টা কী হচ্ছে যেটা অসীমে ছিল, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ইনফানাইট টু কোনো ডিস্ট্যান্স। তাহলে কোনো পয়েন্টে যদি ফিল্ড ইন্টেন্সিটি Gx হয় ইন্টু dx, এই ডিটেলস আমি যাচ্ছি না। এবার তাহলে কি এই যে এটা কিন্তু এনার্জির একটা সূত্র, W=F.x। এখন এনার্জিটা কি দুটো বিন্দুর মধ্যে ডিফারেন্স বোঝাচ্ছে। এইটা আমি একবার ডিটেলস ম্যাথামেটিক্সে যাচ্ছি না, দুটো বিন্দুর মধ্যে ডিফারেন্সটা বোঝায়। তাহলে কি হচ্ছে, তুমি যে কোনো কনজারভেটিভ ফিল্ডে তোমার কিন্তু যে কোনো ফর্মুলা দুটো বিন্দুর মধ্যে তোমাকে এনার্জি ডিফারেন্সটাকে বোঝাবে, আর বাদ বাকি জিনিসটা তুমি যদি V1 এর অ্যাবসলিউট মান বের করতে চাও, V2 তোমাকে জানতেই হবে, নাহলে কিন্তু V1 তুমি কোনোদিনই বের করতে পারবে না। এই কনসেপ্ট থেকে সায়েন্টিস্টরা ভাবতে লাগলো যে আমার তো অ্যাবসলিউট পোটেনশিয়াল আমি পাচ্ছি না, তখন আমি কি ডেফিনেশন দিলাম যে তাহলে V2টাকে তো একটা স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। তুমি পৃথিবীর সারফেস থেকে 100 কিলোমিটার দূর থেকেও নিয়ে আসতে পারো, 200 থেকেও নিয়ে আসতে পারো, তো বিভিন্ন লেখক বিভিন্নভাবে লিখবে। 100 কিলোমিটার দূর থেকে যদি আনতে চাও তাহলে V2 মান অন্যরকম হবে, 200 কিলোমিটার থেকে আনতে চাইলে আরেক রকম হতে পারে। কিন্তু একটাই শুধু চান্স আছে, যদি অসীম থেকে আনি মানে অনেক দূর, সেখানে কোনো প্রভাব নেই গ্র্যাভিটেশনের ফিল্ডের, সেক্ষেত্রে আমার V2 0 হবে, পুরো জিরো স্টেট অফ এনার্জি, নো ফিল্ড ইফেক্ট, নো আনস্টেবিলিটি। ঠিক আছে, এগুলো তোমার হয়তো বইয়ে লেখা থাকবে না, এটা আমি খুব সিম্পলিসিটির সাথে বোঝানোর চেষ্টা করি যাতে করে তোমাদের ফিলিংটা আসে। ঠিক আছে, এখানে আর আমরা ভেতরে ঢুকবো না পোটেনশিয়ালে, আমরা লাস্ট স্লাইডে চলে যাচ্ছি। আমি যেটা বলেছিলাম ফিল্ডের সাথে কি স্যার ফ্লাক্সের রিলেশন আছে? হ্যাঁ অবশ্যই আছে, এটাই তো ফ্লাক্সের বৈশিষ্ট্য। ফ্লাক্সের সাথে ফিল্ডের কীভাবে রিলেশন আনা হলো, আমি প্রথমে বলেছিলাম ফ্লাক্স দিয়ে, একটু আগেও বললাম যে ফ্লাক্সের উপর ট্যানজেন্ট টানলে ওই দিকে ফিল্ডের ডিরেকশন প্রকাশ করে, সব ক্ষেত্রে প্রযোজ্য, ইলেকট্রিক ফিল্ড বলো ম্যাগনেটিক ফিল্ড বলো সব ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এখানে দেখো আমি 4টে ফ্লাক্স লাইন দেখিয়েছি, এখানে আরও তুমি দেখাতে পারো পাশাপাশি। তো ফ্লাক্স লাইনগুলো প্যারালাল, সিম্পল একটা এক্সাম্পল নিয়েছি যাতে করে প্রমাণ করতে বা দেখাতে সুবিধা হয়। এবার আমি চাইছি যে এর উপর যে কোনো একটা বিন্দু, আরবিটারি বিন্দু আমি এটা নিয়ে নিয়েছি, এই বিন্দুটার পি নাম দাও।
এই বিন্দুতে ফিল্ডের ডিরেকশন তো আমরা বুঝতেই পারছি কী হবে, যেদিকে ফ্লাক্স দেখো এই বিন্দুতে তুমি যে ট্যানজেন্ট টানো এটাও ওর প্যারালাল হবে, এই বিন্দুতেও স্ট্রেট লাইনের উপর আর কি ট্যানজেন্ট টানবে, ওটাই ট্যানজেন্ট। তাহলে ফিল্ড আমি প্যারালালি দেখো দেখিয়ে দিয়েছি। এখন এটাকে কীভাবে ডিফাইন করব? আমি একটু আগে বললাম স্যার ঘন ঘন ফ্লাক্স লাইন হলে বেশি ইলেকট্রিক ফিল্ড হয়, হালকা হালকা হলে কম ইলেকট্রিক ফিল্ড হয়, তো এটা কীভাবে জাস্টিফাই করব? আমাকে তো ডেফিনেশনটা ওইভাবে দিতে হবে। তো কীভাবে ডেফিনেশন দিলাম? ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বা ওই ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান ওই বিন্দুতে অঙ্কিত ক্ষেত্রফলের একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে যতগুলো ফ্লাক্স লাইন অতিক্রম করছে তার মানের উপর ডিপেন্ড করে। আবার বলি, ইলেকট্রিক ফিল্ডে কোনো একটা বিন্দুতে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছো, তো ইলেকট্রিক ফিল্ডের মান কার উপর ডিপেন্ড করে? ওই বিন্দুতে অঙ্কিত একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে যতগুলো ফ্লাক্স লাইন অতিক্রম করে সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান। তো লম্বভাবে কেন করলাম? এখানে কোয়েশ্চেন চলে আসে, ঠিক আছে, এখানে আমি লিখে রেখেছি এই পারপেন্ডিকুলার, যাতে করে আমাদের এই তোমার এই ডেফিনেশনটা ইউনিফর্ম হয়। লম্বভাবে যদি আমি না বলি, এইভাবে কেউ ছবি আঁকতে পারে, এইভাবে আঁকতে পারে, তাতে কি হবে? ফ্লাক্স লাইনগুলো কিন্তু ইউনিফর্ম হবে না। দেখো এখানে 3টে লাইন আসছে, এখানে অন্যরকম আসছে, এটাকে আমি এইভাবে ঘুরিয়ে দিই, 2টো লাইন আসছে। তাহলে কিন্তু যদি আমি পারপেন্ডিকুলার না বলে দিই না, তাহলে কিন্তু তোমার ইলেকট্রিক ফিল্ডটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে যাবে। ঠিক তেমনি এখানে আরও একটা সিম্পল উদাহরণ ছবি দেখিয়েছি আমি, এখানে পারপেন্ডিকুলার দেখিয়েছি, তার জন্য 2টো ফ্লাক্স লাইন অতিক্রম করছে। তাই ধরলাম এই ছবির রেসপেক্টে ই ইজিক্যাল টু ধরে নিলাম 10 নিউটন পার কুলম। এখন যদি পারপেন্ডিকুলার কনসেপ্টটা না বলা থাকতো, তাহলে কেউ ই তো সব জায়গাতেই সেম, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড সব জায়গাতেই দেখো প্যারালাল লাইন দেওয়া আছে, একই গ্যাপে আছে, তাহলে এখানেও ই যাই হবে, এখানেও তাই হবে, একই ডিরেকশন হবে, সেম হবে। এবার এই বিন্দুতে যদি কেউ ইলেকট্রিক ফিল্ড আনতে চায়, তাহলে তার জন্য একটা ইউনিট এরিয়াও কল্পনা করলো। এবার ইউনিট এরিয়াটা কীভাবে কল্পনা করেছে? অবলিক, মানে পারপেন্ডিকুলার নয়, কাট হয়ে আছে। এবার কাট হয়ে থাকার জন্য প্রবলেমটা কী হলো? ও মাত্র একটা ফ্লাক্স লাইনকে কাট করেছে, তাহলে তো এখানে ই কত এলো? 5 চলে আসবে, অর্ধেক আসবে, 5 নিউটন পার কুলম। তাহলে তো আমাদের ইলেকট্রিক ফিল্ড পুরো ভুল হয়ে যাবে, মানে পদে পদে ভুল হবে, সবই তো ইলেকট্রিক ফিল্ড নিয়ে কাজ। এটাই হচ্ছে বিউটি অফ ডেফিনেশন, যে ডেফিনেশনটা এমনভাবে তুমি ডেফিনেশন দাও, নিজের মতো করে মডেল করো, কিন্তু ফিজিক্স কী করে? ন্যাচারাল ফেনোমেনাগুলোকে মডেলিংয়ের মধ্যে আবদ্ধ করে, এবং সেটা কি লজিক্যালি করে, ইললজিক্যালি করলে হবে না, লজিক্যালি করতে হবে, যাতে করে তোমার এই ডেফিনেশনটা সমস্ত জায়গায় অ্যাপ্লিকেবল হয় এবং ভুল না হয়। অ্যাপ্লিকেবল হতে হবে সব জায়গায় ইউনিফর্মলি। এখান থেকে আমি দেখিয়েছি কি পারপেন্ডিকুলার যদি অবলিক থাকে, অবলিকটাকে পারপেন্ডিকুলার করে নিতে হবে, তার জন্য এই cos θ লিখতে পারি ভেক্টর প্যারামিটার, এবং তার সাথে যদি cos θ থাকে তাহলে আমরা কী করতে পারি? অ্যাজ এ ডট প্রোডাক্ট ওটাকে লিখতে পারি, সেটাই করা হয়েছে। ই এ cos θ কে আমরা ই ডট এ লিখেছি, এখানে আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না, ওটা অন্য টপিক অফ স্টাডি। তাহলে φ ইজিক্যাল টু ই ডট এ বা ই এ cos θ। তাহলে এই cos θ যদি আমি ধরলাম এটাকে অবলিক এ আছে, আর এটা হচ্ছে তোমার ডাইরেকশান ক্ষেত্রফলে, এটা হচ্ছে ই, এটা থিটা, তাহলে আমি থিটা যদি করতে চাই তাহলে cos θ করলে আমি এই ক্ষেত্রফলটা পারপেন্ডিকুলার হয়ে পেয়ে যাবো। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটার সাথে সমান হয়, তাহলে এই cos θ ইকুয়াল টু এই ক্ষেত্রফলটা অটোমেটিক চলে আসছে। ভালোভাবে ছবি আঁকলে বুঝতে পারবে, এটা অন্য টপিক, তাই এখানে আলোচনা করছি না। এখন ফাইয়ের ইউনিটটা বের করতে হবে, ই ইন্টু এ, তাহলে ই মানে কি? ফোর্স পার ইউনিট এরিয়া, মানে নিউটন পার কুলম, ফোর্স পার ইউনিট চার্জ নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি নিউটন মিটার, কুলমটা তো নিচেই আছে, নিউটন মিটার আর একটা বাইরে মিটার লিখে দিয়েছি। এবার নিউটন মিটার পার কুলম ইজিক্যাল টু কি? ভোল্টেজ, পোটেনশিয়াল। কেন? কারণ ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ মানে হচ্ছে পোটেনশিয়াল, তাহলে নিউটন মিটার মানে কি? ডাব্লু, পার চার্জ মানে পোটেনশিয়াল, জন্য ভোল্ট মিটার লিখেছি। খুব ইজি, একটা পর একটা স্টেপ বাই স্টেপ করবে, তাহলে মনে থাকবে। তাহলে এনার্জি ডেন্সিটির সাথে এবার ই এর সাথে ফাই তো প্রমাণ করে দিলাম যে রিলেশন আছে, ডাইরেক্ট রিলেশন আছে। এনার্জির সাথে কি সম্পর্ক? যেখানে যত ঘন হবে তত বেশি এনার্জি থাকবে। কি করে বলা যায়? ই বেশি, মানে ই বেশি কখন হবে? যখন ফাই বেশি হবে, মানে এই ফ্লাক্স লাইন যত বেশি হবে তত বেশি কাট করবে। এখানে যদি আরও ঘন দেখাতাম, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে ফ্লাক্স লাইন, দুটো কালো আর দুটো অরেঞ্জ, তাহলে 4 টাইম, এর থেকে 2 টাইমস হয়ে যেত। এটা দুটো থাকলে 10 নিউটন হতো পার কুলম হতো, আর চারটে থাকলে এটা কত? 20 নিউটন পার কুলম হতো। এখন ফিল্ডের মধ্যে এনার্জি থাকে, অবশ্যই থাকে, তার জন্য পারফেক্ট উদাহরণ হতো গ্র্যাভিটেশনাল ফিল্ড। গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে যদি কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হয়, বস্তুটা সবসময় আনস্টেবল হয়, ভেরি আনস্টেবল, সবসময় কী হয়? পৃথিবীর কেন্দ্রের দিকে যেতে চায়। তার মানেই হচ্ছে ওই বস্তুটার মধ্যে এনার্জি ফুললি লোডেড উইথ এনার্জি। আর আমরা জানি কোনো বস্তু আনস্টেবল মানেই ওর মধ্যে এনার্জি আছে, আর যদি এনার্জি স্টেট জিরো হয়ে যায়, যেমন আমি বললাম অসীমে গেলে ওর কোনো মুভমেন্ট হবে না, ও ফ্লোটিং কন্ডিশনে ভাসতে থাকবে, ফ্রি স্টেট।
তো এখানেও যদি কোনো আমি চার্জকে রাখি না, তাহলে ওই চার্জটা কোনো দিন স্টেবল হবে না, ও র্যাপিড ভেরি ফাস্ট স্পিডে এদিকে চলে আসবে, কারণ অনেক নেগেটিভ চার্জ আছে, এদিকে ও ঠেলছে আবার এদিকে টানছে। তাহলে এই যে জাল, তার জালিকা এর মধ্যে আমি দেখিয়েছি, এই যে জালিকা বা ফ্লাক্স লাইন, মানে ফ্লাক্স লাইনের কনসেপ্ট বলতে আমি বারবারই বোঝাতে চাইছি যে এটা একটা তার জালিকা। স্পেস টাইম নিয়ে অনেকে ভিডিও দেখছি আজকাল তোমরা সবাই, বা ইউটিউবে অ্যাভেলেবেল রিসোর্স আছে। স্পেস টাইম বলতে ডার্ক এনার্জি কনসেপ্ট চলে আসে, যে ওটা একটা নেটওয়ার্ক, তার মধ্যে এনার্জি সঞ্চিত আছে। সেভাবে যদি আমরা ভাবি, এবং এটা এই স্পেস টাইমের ক্ষেত্রে এখনও রিসার্চ স্টেজে আছে, তো এইখানে আমরা কিন্তু এটা মানে অলরেডি প্রুভেন যে আমরা যদি ইলেকট্রিক ফ্লাক্স লাইনের যে আমরা নেটওয়ার্কটা ভাবি, সেই নেটওয়ার্কটা হাইপোথেটিক্যালি পুরোপুরি আমরা এনার্জির সাথে ম্যাচ করাতে পারি। এখানে আমি যে তার জালিকাটা দেখি, যেটা আরও বাইরের দিকে দেখাতে পারি, এর মধ্যে যদি আমি কোনো এজেন্টকে নিয়ে আসি, এজেন্টকে কী হতে হবে, প্লাস চার্জ অথবা মাইনাস চার্জ, যাতে করে ফিল্ডটাকে সেন্স করতে পারে আর এনার্জিটাকে সেন্স করতে পারে। তাহলে তার জালিকা বা ফ্লাক্সের সাহায্যে আমরা এনার্জির ডেনসিটিটা মেজার করতে পারবো। কীভাবে মেজার করতে পারবো? আমরা এনার্জি পার ইউনিট ভলিউম আমরা সূত্র জানি, বা যারা জানো না তারা পরে শিখবে। এনার্জি পার ইউনিট ভলিউম ইজিক্যাল টু হাফ ইপসাইলন নট ই স্কোয়ার হয়, আবার ইজিক্যাল টু 5/a। তাহলে এনার্জি ডাইরেক্টলি স্কোয়ারের সাথে প্রপোর্শনাল ফ্লাক্সের। এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ ফ্লাক্স নাম্বার। বোঝা গেল? তাহলে এখান থেকে অনেক ধরনের মডেলিং আমরা করতে পারি। এখানে আমি দেখিয়েছি, একটা যদি পজিটিভ আধান এখানে আমি ঢোকাই, তাহলে এই পজিটিভ আধানটা খুবই আনস্টেবল হবে। তাহলে যেখানে এই তার জালি থাকবে, ফ্লাক্স লাইন থাকবে, ফ্লাক্স লাইন থাকাই মানে হচ্ছে আনস্টেবিলিটি। কার ক্ষেত্রে? ওই চার্জের ক্ষেত্রে। তুমি গেলে আনস্টেবল হবে না, তোমাকে ওই সেন্সিং মেকানিজম থাকতে হবে। যদি চার্জকে পাঠাই তাহলে আনস্টেবল, আর আনস্টেবল মানেই হচ্ছে ওর মধ্যে এনার্জি আছে। তাহলে এই তার জালিকার মধ্যে ফুল অফ এনার্জি। ওই জন্য এই প্লাস আধানকে তুমি এখানে ইনসার্ট যদি করতে চাও, ইনসার্ট করতে গিয়ে তোমাকে ফোর্স দিয়ে ঢোকাতে হবে, কারণ এখানে তোমাকে বিকর্ষণ করবে। আর ঢোকানোর পরেই ওটাকে তুমি ওখানে স্থির রাখতে পারবে না, তুমি যদি ছেড়ে দাও হাত, সঙ্গে সঙ্গে ও নেগেটিভ চার্জের দিকে গিয়ে ওকে নেগেটিভ চার্জটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে। তাহলে এটাই হচ্ছে আনস্টেবিলিটি, এটাই হচ্ছে ফ্লাক্সের কনসেপ্ট, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট, এটাই হচ্ছে এনার্জির কনসেপ্ট। আশা করি তোমরা ফ্লাক্স, ফিল্ড এই কনসেপ্ট সম্বন্ধে কিছুটা হলেও রিয়াল ফিলিংসটা পেয়েছো, এবং কেন এর উপযোগিতা, কীভাবে এই হাইপোথেটিক্যাল কনসেপ্টটাকে আমরা আমাদের জ্ঞানের পরিধিকে বিস্তার করতে কাজে লাগাতে পারি, এবং আরও বড় বড় জিনিস যাতে আবিষ্কার করতে পারি। এই যে ফ্লাক্স মডেলগুলো আরও ইজি হয়ে যায় যখন তোমরা এই যে আমি যেটা বললাম একটু আগেই, যে ফ্লাক্স লাইনগুলো এমনভাবে টানা হয় যার প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্ট ওই ফিল্ডের ডিরেকশনটাকে প্রকাশ করে। এই অ্যালগোরিদমটা যদি আমি কম্পিউটার সফটওয়্যারে ফেলে দিই না, আর দুটি আইসোলেটেড চার্জের লোকেশান ধরো x1 y1, আর এটা ধরো এটা নেগেটিভ চার্জ ধরো x2 y2 হয়ে যায়, এই দুটো লোকেশান যদি দিয়ে দিই, ও অটোমেটিক তোমাকে ফ্লাক্স লাইনগুলো সুন্দরভাবে ড্র করে দিয়ে দেবে। তো এখন ফ্লাক্স লাইন ড্র করার অনেক ভালো ভালো সফটওয়্যার চলে এসেছে, অ্যানসিস আছে, তো সফটওয়্যারটার নাম হচ্ছে অ্যানসিস। তো সেখান থেকে তুমি ফ্লাক্স লাইন ডেনসিটি, ফ্লাক্স লাইনের নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবে, এবং সেখান থেকে তুমি পুরো ইলেকট্রিক ফিল্ড বা যে চক্রটা, একটা আধান রাখলে চারিদিকে কীরকম দেখতে হয়, একটা আধান রাখলে কীরকম হয় দেখতে। তো আমি বলে রাখছি তোমাদের ইন্টারেস্ট গ্রো করানোর জন্য। আশা করি ফ্লাক্স ফিল্ড এই কনসেপ্ট থেকে তোমরা তোমাদের যে কনফিউশনগুলো আছে সেগুলো কিছুটা হলেও দূর হয়েছে, এবং শুধু ইলেকট্রিক ফ্লাক্স নয়, এখান থেকে তুমি ম্যাগনেটিক ফ্লাক্স সম্বন্ধেও অনেকটা কনসেপ্ট ক্লিয়ার পেয়ে যাবে, এবং তোমরা আরও পড়াশোনা করো, এবং এখান থেকে আরও ম্যাথামেটিক্যাল মডেল যেগুলো আসছে, যেমন φ=E.A, এখান থেকে বিভিন্ন ফর্মুলা থেকে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করা যেতে পারে, সেগুলো করো। কিছু কনফিউশন থাকলে কমেন্ট করতে পারো। এই বলেই শেষ করছি।